আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টলা এক্সপ্রেসের 2 বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 23। দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় 16 জনের মরদেহ উদ্ধার। নিখোঁজ অনেকে দাবি স্বজনদের তালিকা করছে জেলা প্রশাসন। মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১-এর বীর শহীদদের স্মরণে দোয়া মোনাজাত। জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী ও বিএনপি নেতা কর্মীদের শ্রদ্ধা। শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার ঘোষণায় হানাদার প্রতিরোধের শক্তি পেয়েছিল মুক্তিকামী জনতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘন্টা আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আসলে যে বগিতে আগুন লেগেছে এবং যে পাওয়ার কারে আগুনটি আসলে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, সেই বগিগুলোতে আসলে একটু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা একটু খুঁজে দেখার চেষ্টা করছেন ভিতরে কেউ আটকা পড়েছে কিনা বা কেউ সেখানে রয়েছেন কিনা। তবে কিছুক্ষণ আগেই রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা এখানে এসেছেন তারা আসলে বলছেন যে ভিতরে কেউ আটকা পড়া নেই এবং যারা যাত্রীরা ছিলেন তারা আসলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা নিরাপদে সরে এসেছেন। এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি আসলে সেটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই 4 সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছে এবং সেই কমিটি আগামী 2 দিনের মধ্যেই এই যে ঘটনা সেই ঘটনার কারণ কিংবা এখানে কি ঘটেছিল সেই বিষয়গুলো আসলে তারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আমরা যতটুকু যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছে যে সকাল 6টায় এই চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আধা ঘন্টা দেরিতে আসলে ছেড়ে এসেছে এবং যখনই তারা প্রায় ফৌজদারহাটের কাছাকাছি আসেন তখন থেকে আসলে ট্রেনটি কিছুটা ধীর গতি হয় এবং তখনই আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা বুঝতে পারেন ট্রেনটিতে আসলে কিছু একটা ঘটতে চলেছে। পরবর্তীতে আসলে নানাভাবে যাত্রীরা বুঝতে পারেন, জানতে পারেন যে ট্রেনটিতে আগুন লেগেছে এবং সেটি আসলে দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আসলে চালকের দক্ষতা কিংবা যারা এখানকার যারা কর্মকর্তারা ছিলেন আর এটি আসলে সৌভাগ্য বলা চলে, সেটি হচ্ছে যে বিএম গেট অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির খুব কাছেই এই ঘটনাটি ঘটায়। সেখান থেকে আসলে পানির যেই সোর্স সেটি আসলে খুব দ্রুত এখানে পাওয়া যায় এবং যারা সেনা কর্মকর্তারা রয়েছেন কিংবা সেখানে ভিতরে যারা সিভিলিয়ান রয়েছেন তারাও কিন্তু দ্রুত এখানে এসে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি তারা আসলে শুরু করতে পারেন এবং সেটি কিন্তু আসলে তারা দ্রুততার সাথে নির্বাপন বা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সেটিতে তারা সফল হন এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যুক্ত হয়েছে এবং তারাও কিন্তু সেই উদ্ধার কাজে যুক্ত হওয়ার পর কিন্তু আসলে যেই কাজ সেটি আসলে গতি ফিরে এবং খুব দ্রুতই কিন্তু আসলে আগুনটা নিয়ন্ত্রণে আসে। সব মিলিয়ে দেখছেন যে সাধারণ যাত্রী কিংবা এখানে একটা ধারণা করা হচ্ছে যে পাওয়ার কার থেকে আসলে মূলত আগুনের সূত্রপাত। তারপরও যেহেতু তদন্ত কমিটি হয়েছে সেই কমিটি আসলে মূলত এটি খুঁজে বের করবেন যে কি কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে কোনো হতাহত হয়েছেন কিনা। তবে এখনো পর্যন্ত আসলে যেটি নিশ্চিত করেছেন যে কেউ হতাহত হয়নি এবং এখনো আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই যে ট্রেনটি আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রীদের নিয়ে। অল্পের জন্য আসলে ব্যাপক ধরনের প্রাণহানি কিংবা রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় প্রায় 6 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার হলেও মিলছে একের পর এক মরদেহ। এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরো অনেকে। ঘটনাটি তদন্তে গঠন করা হয়েছে 2টি কমিটি। নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ পন্টন থেকে মুহূর্তেই তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তাৎক্ষণিক কয়েকজন সৌভাগ্যক্রমে ভেসে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী নিমজ্জিত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের ডুবুরি দল। কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। শুরু হয় উদ্ধার অভিযান। অল্প সময়েই নিশ্চিত করা হয় বাসের অবস্থান। টেনে তোলার পর পাওয়া যায় একে একে 17 জনের মরদেহ। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয়েছে সৌহার্দ্য বাসটি। এখনো নিখোঁজ প্রায় বেশ কয়েকজনের মরদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে বাসে ছিল 40 থেকে 45 জন। ফেরিতে ওঠার আগে তাদের কয়েকজন নিচে নেমে এলো, বাকিরা ছিল বাসের ভেতরে। তবে শুরুতে উদ্ধার হওয়া 2 নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একজন হচ্ছে 55 বছর বয়স আর একজন 60 বছর বয়স, দুইজনই মহিলা। দুইজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আমাদের এখানে যখন আনা হয়েছে ওনারা অলরেডি মৃত ছিল। 40 থেকে 50 জন হবে। এখন সবার একটাই অভিযোগ, এবং কি আমরা যতটুকু দেখলাম উদ্ধার কাজটা প্রচুর দেরি করে শুরু করা হয়। দুইজন নিখোঁজ, একজনকে পাওয়া গেছে আর একজন আছে। একজন শিশু মহিলা, একজন পুরুষ মহিলা, 4 জন পুরুষ। সে আমার মেয়ে। 16 জন। দুইজন নিখোঁজ ছিল, তার একজন কেবল উঠলো। এটা আমার নাতিন, ওটার যে আছে ও আমার নাতি। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত 9 জন নারী ও 3 জন শিশু রয়েছে। কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। ঘটনার খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব হাসান। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিএন অফিস আছেন, কারণ বিভিন্ন থানার যাত্রী সাধারণ ছিলেন বাসের মধ্যে। তারা যদি টিএন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে কিংবা এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয় 2টি আলাদা তদন্ত কমিটি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাটে। যাদের মরদেহ উদ্ধার করা হলো তাদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া কোন পর্যায়ে? 23 জনের ভিতরে প্রায় সকলেরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, এবং দুজন বাদে আমরা কিছুক্ষণ আগেও খবর পেয়েছিলাম, বাকি পরিবারের কাছে হস্তান্তর করে দেওয়া। দুই পাশের সরু রাস্তায় গাড়ি চলাচল করতে হয় একেবারে কোল ঘেঁষে। 5-6 জন করে একটা গুরু ফুটপাইটা বসে থাকে চিন্তাই করার জন্য। স্টেশনে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চলে ছিনতাই। পাশে তো ট্রাক যায়, বাস যায়। এইখান থেকে জাম বাজলে এইখান থেকে ড্রাইভারকে সবকিছু ঠেক দিয়ে নিয়ে আনে। ভেতর ছোট ছোট ঘর আর শৌচাগারের জায়গার সবই ব্যবহার হয় অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে। এইটারে ব্যবহার করে বেশি নীরব জায়গা পায়া ওই যে দেখা যাইতেছে গাছ সব। ভরদুপুর এখানে কখন বিপদ আসবে কেউ জানে না। বিআরটি প্রকল্পের অধীনে নির্মিত রাস্তাটি পথচারীদের জন্য এখন মূর্তিমান। ছিনতাই রাহাজানি কি না চলে এখানে। চলন্ত গাড়ির মধ্যে বসেও নিস্তার নেই। ছিনতাইকারীরা মুহূর্তেই জানালা ভেঙে বা দরজা খুলে মোবাইল ব্যাগ ছিনিয়ে নেয়। নির্জন জায়গায় গাড়ি থেকে নামলেই অস্ত্রের মুখে পড়তে হয়। বাধা দিলে প্রাণহানির ঘটনাও ঘটে। দিনরাত কখনোই থাকে না পুলিশ। গাড়ি তো আর নান্না জায়গা, গাড়ি ওরা নিয়ে যাইব ছিনতাইকারী নিয়ে আমরা ভারমাইটা গাড়ি থেকে ফালাই দিয়া আরেকজন লোক বাড়িতে ওরা ধর্মাচ্ছে। সন্ধ্যার পরে এই জায়গাটা একদম খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। তো আমরা চাচ্ছি গভর্নমেন্ট যাতে এটাকে ভালোভাবে দেখে। ফাঁকা স্টেশনগুলো যেন আতঙ্ক বাড়িয়ে নজরদারি। রাতে ভাসমান মানুষদের দখলে থাকে এসব স্টেশন। কেউ আবার পরিত্যক্ত স্টেশনগুলোকে ব্যবহার করছেন গোডাউন হিসেবে। না গোডাউন না, এটা রাখছি অনেকদিন দেখতে থাক অনেক